সিনেপ্লেক্সকে নিয়ে অনেক রকম দোষ প্রত্যেক ঈদে হয়, দেখবেন প্রত্যেক ঈদে কারো না কারো অভিযোগ থাকে, মানে আমাকে সকালে দিল কেন, আমাকে ওই ঈদে, কারণ এই সিনেপ্লেক্সটা আসলে ভারসাম্য বজায় রাখছে, নাহলে ইন্ডাস্ট্রি থাকতো না। শাকিব খানের যে ফ্যান বেজ, একটা ছবি যত দ্রুত পৌঁছায় সেটি অন্য অনেক ছবির কষ্ট হয়, পৌঁছে যায় কিন্তু কষ্ট হয়, কিন্তু পরপর যে ডিজাস্টার ফ্লপ যায় তাহলে অবশ্যই তার ক্যারিয়ারের জন্য ইতি টানার সময় চলে আসে। এখন শাকিব খানের ক্যারিয়ার কি শেষ? শাকিব খান বা কোনো সুপারস্টার ছবি হিট করতে পারে না, এর ক্ষমতা থাকে প্রোডাকশন এবং ডিরেক্টরের। গল্প, প্রোডাকশন, ডিরেক্টর, তারপরেই শাকিব খান যদি যোগ হয় সে তার সাথে সেটা বুম করে। শাকিবের আশেপাশের যে বলয়, যে চামচা গোষ্ঠী, তারা যেভাবে মানে একটা সিন্ডিকেট করে রাখে যে এর গান থাকতে হবে, ওর লেখা থাকতে হবে, এ সব মেনটেন করবে, ওর পেজে মেনটেন করবে। আমি গত 2 বছর আগে এই কথাটি আপনি আমার ভিডিও দেখতে পারেন, এরা বুমেরাং হবে, এদের জন্য শাকিবের বিশাল ক্ষতি হবে একসময়। আমি শাকিবিয়ানদের একটা গোষ্ঠীর কথা বলছি। কালকে আবার আসবে 50 কোটি টাকা দিব, 50 কোটি টাকা নিলেন একটা ছবিতে শাকিব খান, কি কে তার কোনো দুইটা নাটক করার প্রোডাকশন না, সে প্রোডাকশন হাউসের দোকানই খুলে নাই, শাকিব খানকে নিয়ে ছবি বানাইছে। তো এইগুলো আসলে হাস্যকর এবং দুঃখজনক, বিব্রতকর এবং আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর। প্রিয় দর্শক, সবাইকে সাদাসিধে কথায় স্বাগত জানাচ্ছি। আজ খুবই অপ্রিয় একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে তর্ক হবে বা আপনারা নানা রকম গালমন্দ করতে পারেন, এবং সেটাকে আমি খুব একটা যে গুরুত্ব দেই না। আমি যে আমার কথাটা বা সত্য কথাটা বলার চেষ্টা করি, এটা আপনারা আগেও বুঝেছেন এবং প্রস্তুতি রেখেই আপনাদের সাথে কথা বলছি। কথা বলবো যে প্রিন্স ছবিটি কেন ফেল করলো। এখন দেখেন, একজন সুপারস্টারের সব ছবি হিট করবে না, এটা পৃথিবীর কোথাও কোনো ইতিহাসে নাই, সব ছবি যে তার হিট হবে। ইভেন খুব গড়পড়তায় মানে একটা হিট, দুটো ফ্লপ, তিনটা ফ্লপ, আবার একটা হিট, সেমি হিট, এভারেজ, সুপার হিট, বাম্পার হিট, এভাবেই কিন্তু শাকিব খানের ক্যারিয়ারও গিয়েছে। আপনারা মানেন বা না মানেন, দরদ, অন্তরাত্মা, এগুলো ডিজাস্টার ফ্লপ। এই ফ্লপের কোনো সীমা পরিসীমা নাই শাকিব খানের ছবি। এখন দেখেন, প্রিন্স এসে বা লাস্ট তাণ্ডব চলে নাই, এটা ভালো ছবি কিন্তু চলে নাই, কারণ পাইরেসি অ্যাটাক হয়েছিল এবং নানান ইস্যুগুলো নিয়ে আসলে ছবিটা ওয়ার্ক করেনি। সামাজিক গল্প রেইজ করেছে, তানিম নূরের উৎসব ছবিটি হিট হয়ে গেল। এরপরে এই ঈদে অন্তত তার যে ক্যারিয়ার গ্রাফ, শাকিব খানের খুব উচিত ছিল ছবির প্যাটার্ন, সেই প্যাটার্নটা বদলানো। এখন আমি বলার কি, কারণ আমি একজন দর্শক, সেই সাধারণ দর্শক হিসেবে আমি বলছি, ভালোবেসে বলছি, ইন্ডাস্ট্রির স্বার্থে বলছি। কারণ শাকিব খানের যে ফ্যান বেজ, একটা ছবি যত দ্রুত পৌঁছায় সেটি অন্য অনেক ছবির কষ্ট হয়, পৌঁছে যায় কিন্তু কষ্ট হয়, কিন্তু পরপর যে ডিজাস্টার ফ্লপ যায় তাহলে অবশ্যই তার ক্যারিয়ারের জন্য ইতি টানার সময় চলে আসে। এখন শাকিব খানের ক্যারিয়ার কি শেষ? শাকিব খানের ক্যারিয়ার শেষ করতে চেয়েছে এরকম অনেকে অনেক ঘোষণা দিয়ে দিয়েছে, অনেক তারকা অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, ফিস পেশায় বলেছে যে এবার গেছে, কিন্তু শাকিব আবার উঠে দাঁড়িয়েছে। কারণ কি? যেটা আপনারা কখনো মানেন না। আমি আবারও আজকে বলছি, যেটা নিয়ে অনেক তর্ক হয়েছে এর আগে আপনাদের অনেকের সাথে, শাকিব খান কোনো ছবি হিট করতে পারে না। আই রিপিট, শাকিব খান কোনো ছবি হিট করতে পারে না, এর ক্ষমতা থাকে প্রোডাকশন এবং ডিরেক্টরের। গল্প, প্রোডাকশন, ডিরেক্টর, তারপরেই শাকিব খান যদি যোগ হয় সে তার সাথে সেটা বুম করে। এই তিনটা লেয়ার যখন ভালো হয় সেটি বুম করে। সবার ক্ষেত্রে আল পাচিনো ওয়ার্ল্ড ক্লাস অভিনেতা, টম হ্যাঙ্কস বলি, ব্র্যাড পিট বলি, মেল গিবসন বলি, সবার জীবনে ডিজাস্টার গিয়েছে একই রকম কাহিনীতে। শাহরুখ খান একই রকম কাহিনীতে। জাওয়ানের আগে সিরিজ ফ্লপ গিয়েছে, প্রোডাকশন, গল্প কোনোটা পছন্দ হয়নি, দর্শক ফিরাই দিয়েছে। তার মানে ডিরেক্টর ভেরি ইম্পর্টেন্ট। এখন ডিরেক্টর চুজিং এ বা প্রোডাকশন চুজিং এ যে বিষয়টি হচ্ছিল, শাকিব নিজে একা খুব দারুণ ভাবে গেইন করছিল। 2 টাকা নিচ্ছে, পরেরটা 4 টাকা, 4 টাকা নিচ্ছে, পরেরটা আবার 6 টাকা নিচ্ছে। টাকার অঙ্কে কিন্তু দুর্দান্ত ভাবে সে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। ইন্ডাস্ট্রি ইজ বিগ লুজার, এবং সেই ফলটাই ভোগ করতে হলো প্রিন্স ছবিতে। অর্থাৎ আপনি একা যখন ফলটা খেতে থাকবেন, তখন আপনার অধঃপতন অনিবার্য হবেই। আপনি মান্না হইতে পারেন নাই, আপনি মানে জসিম অ্যানাদার মেগাস্টার হইতে পারেন নাই, সরি টু সে, আপনি রাজ্জাক হতে পারেন। কারণ ইন্ডাস্ট্রি নিয়ে আসলে আপনার ভাবনা বিগ জিরো বলছি। এখন প্রিন্স ছবিটি গল্প ফেল করেছে, গল্পকার নিজে স্ট্যাটাস দিয়ে ছবি চলাকালীন সময় গল্পকার নিজে এই ধরনের কথাটা কেন বলে? কারণ মন খারাপের জায়গা থেকে বলে। এত অভিজ্ঞ একজন সুপারস্টার কেন এই কাজটি করলেন? যখন দেখবেন কোনো মানুষ ব্যক্তি স্বার্থে আর কাউকে দেখে না, এবং এটি শুধু শাকিবের দোষ দিব না,
সাকিবের আশেপাশের যে বলয়, যে চামচা গোষ্ঠী, তারা যেভাবে মানে একটা সিন্ডিকেট করে রাখে যে এর গান থাকতে হবে, ওর লেখা থাকতে হবে, এ সব মেনটেন করবে, ওর পেজে মেনটেন করবে। আমি গত 2 বছর আগে এই কথাটি আপনি আমার ভিডিও দেখতে পারেন, এরা বুমেরাং হবে, এদের জন্য সাকিবের বিশাল ক্ষতি হবে একসময়। আমি সাকিবিয়ানদের একটা গোষ্ঠীর কথা বলছি। আজ বা গত বছর থেকেই সাকিবিয়ানদের গ্রুপিং হয়ে গেছে। অনেকেই আমাকে ফোন করে যে দেখছেন এই অবস্থা, আমরা খুব মন খারাপ, আপনি কিছু বলেন। আমার মনে হয়েছে যে উস্কানিমূলক কথাবার্তা আমি না বলি, কিন্তু সাকিবকে ভালোবেসে যারা পারলে প্রাণ দিতে প্রস্তুত, আমি অনেকের সাথে কথা বলেছি, মানে এইরকম তারকার প্রতি ক্রেজ হওয়া, মানে সালমান শাহ ছিল না, আমি আবারও রিপিট করছি, সালমান শাহ ছিল না। সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহর ক্রেজটা বেড়েছে। সালমান শাহ থাকাকালীনও শাকিব খানের মতো ক্রেজি দর্শক কোনো সুপারস্টার বাংলাদেশে পায় নাই। মান্নার সময় ছিল, সেই সময় প্রেক্ষাপটটা আলাদা ছিল, কিন্তু এই সময়ের মতো হয় নাই, ছিল না। এটাকে কাজে লাগালেন না, কারণ ওই যে বলয়, এই চামচা গোষ্ঠী সাকিবকে শেষ করে দিল। এবং সামনে যদি একই রকম ভাবে চলতে থাকে, তাহলে ওই যে সাংবাদিক মাহমুদ মানজুর লিখেছেন যে অনেক তো সময় হলো, এবার অবসর নেন। এটা কিন্তু অনেক কিছু মিলিয়ে বলা কথা। এখন প্রিন্স ছবি নিয়ে যে অভিযোগটা এসছে, এর খুবই ভয়ঙ্কর, এবং এর প্রতিবাদও আমি জানিয়েছি শাকিব খানের জন্মদিনে, যে অবশ্যই ছবি খারাপ হোক ভালো হোক, একজন সুপারস্টারের মিনিমাম হল দেওয়া উচিত। এবং প্রযোজক খুব আক্ষেপ নিয়ে বলছিলেন, কারণ এই ডিজাস্টার তো আসলে সাকিবের হয় নাই, মানে সাকিব তো টাকা নিয়ে গেছে। ইভেন তামিল সুপারস্টার বা বলিউড সুপারস্টাররা, যে আমির খানও যে পরিমাণ, মানে কোনো ছবি ফ্লপ গেলে কিন্তু তার একটা ব্যাকআপ মানি সে শেয়ার করে প্রডিউসারের সাথে, যে ঠিক আছে আমি এত কোটি টাকা নিয়েছি, আপনার যদি ছবিটা ফ্লপ গিয়েছে আমি এই টাকা রিটার্ন দিচ্ছি। এটা বাংলাদেশে সাকিব কেন, মানে অন্য কারোর পক্ষে সম্ভব না, এটা হয় নাই, এই মানসিক প্রস্তুতি হয় নাই। মানে প্রডিউসার বান্ধব, হ্যাঁ প্রডিউসার বান্ধব ছিলেন, জসিম ভাই ছিলেন, মান্না ভাই ছিলেন, অনেকে ছিলেন, মানে বেশ কয়েকজন, কিন্তু না, সরি টু সে, শাকিব খান এটি হতে পারেননি। আমি আবারও বলছি যে খুবই অপ্রিয় একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, কিন্তু এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বাস্তবতা। কিন্তু সুযোগ তো ছিল, একজন শাকিব খানের বিশাল বড় সুযোগ ছিল, সেটি হতে পারেনি, নিজের আখের গোছানো হয়ে গেছে। এবং ওই যে বললাম যে প্রডিউসার, প্রোডাকশন থেকে, মানে অচেনা প্রডিউসার, যার কোনো অভিজ্ঞতা নাই, তার কাছ থেকে ধরেন 8 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা নিলেন, সেটা নিউজ হলো শাকিব খান 20 কোটি টাকা নিয়েছে। তো বলেন তার প্রোডাকশন ভ্যালু কি, তার প্রযোজনা সংস্থার আসলে ক্যাপাবিলিটি কি, মানে এটা কি হয় বলেন? মানে শাহরুখকে কি আপনি চাইলে, মানে হঠাৎ করে আপনি মানে 2000 কোটি টাকা নিয়ে গেলাম, উনি ছবি করবে? এটা হয়? আপনি একদম নিউট্রাল জায়গা থেকে ভাবেন যে সেই প্রডিউসারের কোনো এক্সপিরিয়েন্স নাই, তার আগের কোনো মেয়ে নাই, কিন্তু এটাকে হয়। ধরেন কিভাবে বলবো, যে ধরেন বিরাট কোহলিকে হঠাৎ করে, মানে যার কোনো আইপিএল বা স্পোর্টস জোনে কোনো এক্সপিরিয়েন্স নাই, এরকম একজন মানে একটা ক্লাব খুললো, টাকা নিয়ে গেল, সে কি হুট করে রাজি হয়ে যাবে? প্রশ্নই আসে না। সাকিব এই কাজটি করেছেন, এই ভুলটি করেছেন। আজকে যত যা বলি, সিন্ডিকেটের অভিযোগ বলি, সিনেপ্লেক্সের এই অভিযোগ বলি, শোনেন, সিনেপ্লেক্সকে নিয়ে অনেক রকম দোষ প্রত্যেক ঈদে হয়, দেখবেন প্রত্যেক ঈদে কারো না কারো অভিযোগ থাকে, মানে আমাকে সকালে দিল কেন, আমাকে ওই দে, কারণ এই সিনেপ্লেক্সটা আসলে ভারসাম্য বজায় রাখছে, নাহলে ইন্ডাস্ট্রি থাকতো না। কিন্তু যেই ছবি চলে, আমি স্পষ্ট উদাহরণ দিয়ে বলি, পরাণ ছবিটির সাথে বেশ কয়েকটি সুপারস্টার এবং বড় বড় বাজেটের ছবি, অনন্ত জলি তখন বলছিল যে 100 কোটি টাকার ছবি বানাইছি, এবং শাকিব খানের ছবি ছিল, কিন্তু পরাণ রাফির কথা অনুযায়ী 40-45 লাখ টাকার ছবি। সেই ছবিটি বেরিয়ে বুম করলো। ছবির গল্প কথা বলে, কারণ পরাণ ছবির যে প্রোডাকশন টিম, রাফির যে অভিজ্ঞতা, এর আগের কাজের ম্যাচুরিটি, তার যে প্রোডাকশন টিম, পিআর, সবকিছু মিলে গল্পের যে শক্তি, সেটা কাজে দিয়েছে। আর শাকিব খান একটার পর একটা অচেনা প্রডিউসারের সাথে কাজ করছে। আমি প্রডিউসারদের দোষ দিচ্ছি না, তারা তো চাইবে, কিন্তু আমার কথা হচ্ছে, একজন প্রডিউসার, তার কোনো এক্সপিরিয়েন্স নাই ছবি করার, তার কাছে টাকা আছে, সে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টারকে নিয়ে ছবি করতে ঘোষণা দিয়ে দেয়, কারণ তার কাছে টাকা আছে। মানি ম্যাটার, কোনো মেগাস্টার বলি, সুপারস্টার বলি, তার কাছে ম্যাটার হইতে পারে। ডেফিনেটলি তার অবস্থান, তার যোগ্যতা, আমি তার সাথে কিভাবে ডিল করব, আপনি আমার যোগ্য কিনা, সেভাবে প্রোডাকশন ডিল করেন। আজকে প্রশ্নই আসতো না, তার একটা টিম থাকতো, এই ছবি চলবে কিনা, কি কারেকশন দরকার, সুপারস্টারকে নিয়ে কিভাবে প্রজেক্ট করব, কিভাবে এর প্রচারণা করবো, এটা একটা প্ল্যান থাকতো। একটা নবিশ প্রোডাকশনে আমি একটার পর একটা, দেখেন নিউজ হয় যে শাকিব খান এত টাকা নিয়েছে। ভাই শাকিব খান এত টাকা নিয়েছে, তো কি হয়েছে ভাই? মানে এইটা কি কোনো নিউজ ভ্যালু? এই যে চামচা গোষ্ঠী যে এইসব নিউজগুলো করে, এবং এর মধ্যে সাংবাদিকরা জড়িত, আশপাশের মানুষ এই ইন্ডাস্ট্রির বাতাস দেয় যে এইভাবে করেন। সত্যি দুঃখ আক্ষেপ থেকে বলছি। এবং এত সুদর্শন, এত দারুণ অভিনয় করা, এত ক্যাপাবল, এত জনপ্রিয় তার বান্ডেল নিয়ে থাকা একজন সুপারস্টারের শুধুমাত্র বোকামি, অর্থলোভ এবং নিজের
আত্মকেন্দ্রিক মানসিকতা ডিজাস্টারের পথে এনে দিল। আপনি যাই বলেন, মানে আপনি বলতে পারেন যে আমি শত্রুতা আমি করছি, অমুক তমুক, যা খুশি বলেন, অসুবিধা নাই, এটা বাস্তবতা। আপনি চ্যালেঞ্জ লাগেন যে আমার যুক্তির সাথে আপনি পারবেন না, এটা বাস্তবতা। যুক্তি বা তর্ক ওই সব কিছু মিলায়েন না। দেখেন যে কালকে আবার আসবে 50 কোটি টাকা দিব, 50 কোটি টাকা নিলেন একটা ছবিতে শাকিব খান, কি কে তার কোনো দূরে নাটক করার প্রোডাকশন না, সে প্রোডাকশন হাউসের দোকানই খুলে নাই, শাকিব খানকে নিয়ে ছবি বানাইছে। তো এইগুলো আসলে হাস্যকর এবং দুঃখজনক, বিব্রতকর এবং আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর। কারণ ওই যে বললাম যে প্রোডাকশন বান্ধব হয় নাই। শাকিব তার নিজস্ব প্রোডাকশন নিয়ে অন্তত 4-5টা ছবি বানাতে পারতো, তার একটা ল্যাব তৈরি করতে পারতো। এই ইন্ডাস্ট্রিতে তার লগ্নি কি মানে বলেন, ইন্ডাস্ট্রিতে তার লগ্নি জন আব্রাহাম, সোনু সুদ, মানে আমি মিডিওকার এর কথা বলছি, অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খান, বিশাল বিশাল ল্যাব, এডিটিং ফার্ম, ক্যামেরা, ক্রু, বিশাল প্রোডাকশন, এগুলো তাদের এক একজন ফার্মের এমপ্লয়ি আছে 50 থেকে 100 জন, 100টা পরিবার চলে। ইন্ডাস্ট্রির মালিক সে, কারণ এটাই তার রুটি রুজি, সে এইটাকে ভালোবেসে সে স্প্রেড করছে। সেই কমিটমেন্টটা নাই ভাই, নাই। আমি করজোরে ক্ষমা চাচ্ছি, এই বিষয়টি খুবই অপ্রিয়, কারণ খুব জনপ্রিয় একজন তারকার নিয়ে কথা বলছি, কিন্তু তারকার বিষয়ে কথা বলছি না, ইন্ডাস্ট্রির স্বার্থে কথা বলছি। এই যে এত লগ্নিকৃত, সব মিলে যদি ধরি এই ছবি 10 কোটি টাকা লগ্নি, 10 কোটি টাকার যে ডিজাস্টার গেল, এই প্রযোজককে আপনি মোহে কাছে টানলেন এবং সে মাঝ নদীতে বিশাল সমুদ্রের ফাঁদে চলে গেল। তাকে অন্তত বোঝানো উচিত ছিল যে আপনি ছোট ছোট বাজেটের অন্যান্যদের কাজ করেন, আমি আছি। এখন বলতে পারেন আপনি বলার কে ভাই, তার আমরাই বলার কে, আমরা দর্শক, আমরা ইন্ডাস্ট্রির সাথে আছি, ভালোবেসে আমাদের মতামত আপনি গুরুত্ব নেন বা নেন না, এটাই বাস্তবতা। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি 90s কেন বুম করেছিল? আলমগীর ভাই প্রোডাকশন করতো, ফারুক ভাই, ইলিয়াস কাঞ্চন, রাজ্জাক ভাই, জসিম ভাইয়ের বিশাল কোম্পানি। এখন দাঁড়ায় বলেন 5 জন বাদ দেন, 2 জন তারকা নাই যে প্রোডাকশনের লগ্নি করে। হ্যাঁ আছে, ওই কিছু ইউটিউব চ্যানেল ভাড়া করে আর পেজ গ্রুপ কিনে অন্যজনকে গালিগালাজ দেওয়ার জন্য 3-4 জনকে পালে। তেতা, কঠিন, তীব্র সত্য কথা বললাম, আপনার কাছে অনেক কিছু মনে হইতে পারে, যা খুশি বলতে পারেন, যা খুশি গালিগালাজ, কমেন্ট বক্স ওপেন থাকলো দেন, কিন্তু আপনি নিজে চুপচাপ বসে আমার কথাগুলো ভাইবেন, যা যা বললাম যে এগুলো ঠিক কিনা। এগুলো যদি না হইতো, ওই প্রডিউসার বাঁচতো, ইন্ডাস্ট্রিতে বড় হইতো, শাকিব খানের ক্রেডিবিলিটিটা বাড়তো। টাকা সবকিছু না, টাকা সবকিছু না। আমি যখন আমার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আমার সাথে ডিল করার জন্য সেই অভিজ্ঞতা সম্পন্ন আরেকটা ব্র্যান্ড ইকুয়াল কথা বলার সুযোগ পাবে। ধন্যবাদ। এ বিষয়ে আরো অনেক লুপহোলগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি, প্রিন্স ফ্লপ নিয়ে, কিন্তু প্রিন্স ফ্লপ আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে চক্র, কালকে 10 কোটি টাকা নিলাম, পরশুদিন 20 কোটি টাকা নিলাম, মানে সেই ছবির টাকা ফেরত কতটুকু পাবে, অ্যাভারেজ হবে কেন? ধরেন মানে 2 কোটি টাকার ছবি যদি 5 কোটি টাকা লাভ করে, 10 কোটি টাকার ছবি মিনিমাম 50 কোটি টাকা লাভ করা উচিত। রেশিও তো হবে না, কিন্তু 10 কোটি টাকার ছবি ওই কোনো মতে 10 কোটি 50,000 হয়েছে, লাভ হয়েছে। এর আগের 1-2টা উদাহরণ দিয়ে বলি, কিন্তু ইন্ডাস্ট্রি বাড়ে নাই। অনেক অনেক ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। আমি মনে হলো এই কথাগুলো শেয়ার করি, এবং ইন্ডাস্ট্রির স্বার্থে সবাই মানে যে যার মতো করে দালালি করতেছে, তো এগুলো থাকুক। আপনি আপনার ভাবনায় দিলাম, আপনাদের সকলের ভাবনায় দিলাম, যে এগুলো নিয়ে কথা তোলেন। আর চামচা গোষ্ঠীকে আপনি আমি আমরা সবাই জানি, সিন্ডিকেট হয়ে একই জায়গায় পিয়ার, গান, প্রোডাকশন, মানে তার বলয়কে আটকে রাখা, এগুলো দিন শেষে তার ক্ষতি ছাড়া ভালো করে না কখনো। অনেক অনেক ভালো থাকুক প্রিয় অভিনেতা, এবং একজন ভক্ত হিসাবে তার শুভকামনা জানিয়ে কথাগুলো শেষ করলাম। গুড লাক। আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হোক, সমৃদ্ধ হওয়াটা জরুরি, এবং সেক্ষেত্রে মূল সুপারস্টার বা মেইন প্রোটাগনিস্ট বা এরকম বিগ ফ্যান বেজের তারকাদের সঠিক পথে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনাটা খুব জরুরি। আল্লাহ হাফেজ।